কয়েকদিন আগে ফাঁস হলো অ্যাপস্টিন ফাইল, যেখানে নাম উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের সব ক্ষমতাবান মানুষদের। কিন্তু ঠিক তার পরপরই আমেরিকা হামলা চালায় ইরানে। কি মনে হয়, এটা কেবলই কাকতালীয়, নাকি কেউ চাইছে তুমি অ্যাপস্টিন ফাইলের কেলেঙ্কারি একদম ভুলে যাও? এখন সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আজ থেকে 28 বছর আগে হলিউডে একটা মুভি ঠিক এই কাহিনীটাই দেখিয়েছিল। আমেরিকান প্রেসিডেন্টের সেক্স স্ক্যান্ডেল ধামাচাপা দিতে একটা পুরো যুদ্ধ বানিয়ে ফেলা হয়। আর সেটা কোনো আসল যুদ্ধ না, সেটা ছিল হলিউড স্টাইলে বানানো একটা ফেক যুদ্ধ। টিভি চলে, মানুষ কাঁদে, দেশ একজোট হয়, কিন্তু এই সব কিছুই একদম ভুয়া। মুভির নাম ওয়াগ দ্য ডগ। আর তুমি যখন এই মুভির পুরো কাহিনী জানবে, তোমার গা কাটা দিয়ে উঠবে, কারণ বাস্তবের সাথে এর মিল এতটাই ভয়ঙ্কর যে তোমার মনে হবে না এটা কোনো মুভি, তোমার মনে হবে এটা একটা নীল নকশা। তো চলো শুরু করি এই মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে দেখা যায় নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি, আর জনমতের জরিপে বর্তমান প্রেসিডেন্ট বেশ ভালোভাবে এগিয়ে আছে। কিন্তু ঠিক এই মুহূর্তে হোয়াইট হাউসের অন্দরে বড় ধরনের এক বিপর্যয় নেমে আসে। খবর পাওয়া যায় যে আমেরিকার প্রেসিডেন্ট ওভাল অফিসের পাশের একটা ছোট্ট রুমে একটা 15 বছর মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল। আর খোঁজ সেই মেয়েটা এবার প্রেসিডেন্টের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। খবরটা এখনো পুরোপুরি মিডিয়াতে আসেনি, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এটা দাবানলের মতন ছড়িয়ে পড়বে। এটার কথা মনে রেখো, কারণ এই একটা ঘটনাকে ঢাকতে গিয়ে যা যা হবে সেটা এই পুরো মুভির মূল ভয়ঙ্কর খেলা। এখন এমন অবস্থায় মাঝরাতে হোয়াইট হাউসে একটা গোপন জরুরি মিটিং বসে। সেখানে উপস্থিত আছে প্রেসিডেন্ট প্রেস সেক্রেটারি উইনফ্রেড আর্মস নামের একজন লোক। আর এই পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য ডাকা হয় কনরাড বিন নামের এক লোককে, যাকে সবাই চেনে মিস্টার ফিক্সিট নামে। এই ব্রিন কিন্তু সাধারণ কেউ না, সে হলো একজন পলিটিক্যাল ফিক্সার। সহজ ভাষায় বললে তার কাজ হচ্ছে বড় বড় পলিটিশিয়ানদের কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া। এখানে দেখা যায় ব্রিন রুমে ঢুকেই সরাসরি উইনফ্রেডকে জিজ্ঞেস করছে যে মেয়েটার বিষয়ে ডিটেলসটা কি। উইনফ্রেড পুরো ব্যাপারটা তাকে জানায়। ব্রিন সাথে সাথে বুঝতে পারে যে এই পরিস্থিতি থেকে প্রেসিডেন্টকে সহজে উদ্ধার করা যাবে না। এই ঘটনা থেকে মানুষের নজর সরাতে হলে বড় কোনো টোপ ফেলতে হবে। সে তখন বলে যে প্রেসিডেন্টের অসুস্থতার কথা বলে তাকে আরো বেশ কয়েকদিন চায়নাতে রাখতে হবে, যাতে প্রেসিডেন্টকে এখন মিডিয়ার মুখোমুখি হতে না হয়। এরপর ব্রিন তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কি B-3 বোমারু বিমান আর আলবেনিয়া পরিস্থিতি নিয়ে কিছু শুনেছে। সবাই তো অবাক, কারণ তারা তো এমন কিছু শোনেইনি। আর ঠিক এখানে ব্রিনের আসল মাস্টার মাইন্ডের বুদ্ধিটা দেখা যায়। সে কৌশলে বুঝিয়ে দেয় যে দেশের নিরাপত্তা নিয়ে বড় ধরনের একটা সংকট তৈরি হয়েছে, যেটা এই স্ক্যান্ডেলের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে উইনফ্রিডকে পরিষ্কার বলে দেয় যে আমাদের হাতে কোনো যুদ্ধ নেই, তাই আমাদের এবার একটা যুদ্ধ তৈরি করতে হবে। আর সেই কাল্পনিক যুদ্ধের জন্যই সে বেছে নেয় আলবেনিয়াকে, কারণ আলবেনিয়ার অধিকাংশ মানুষই মুসলিম, আর পশ্চিমা মিডিয়াগুলো মুসলিম দেশগুলোকে টার্গেট করে ভয়ের ন্যারেটিভ তৈরি করাটা খুব কমন ব্যাপার। এছাড়াও আলবেনিয়ার নাম পর্যন্ত অনেক আমেরিকানই জানে না। এখন তুমি যদি বর্তমান বিশ্ব রাজনীতির দিকে তাকাও, তাহলে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া সব জায়গায় একই প্যাটার্ন দেখতে পাবে। আর এই মুভিটা 1997 সালে বানানো হলেও এটা যেন আজকের দিনেরই কথা বলছে। এরপর দেখা যায় কনরাড ব্রিন আর উইনফ্রিড বিমানে করে সোজা চলে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। তাদের লক্ষ্য হলো স্ট্যানলি মর্টস নামের একজন নামকরা হলিউড প্রডিউসার, কারণ এই যুদ্ধের নাটক মঞ্চস্থ করতে তাদের এমন কিছু তৈরি করতে হবে যা দেখে পুরো পৃথিবী আমেরিকার কথা বিশ্বাস করে। আর ঠিক সেই জন্যই তারা স্ট্যানলির কাছে ছুটে এসেছে। এখানে দেখা যায় স্ট্যানলি তখন তার বাথটবে আরামে গোসল করছে। ব্রিন সরাসরি তাকে জিজ্ঞেস করে যে তাদের একটা যুদ্ধ দরকার, তবে সেটা আসল লড়াই না, সেটা হতে হবে টিভিতে দেখানোর জন্য। স্ট্যানলি অবাক হয়ে জিজ্ঞেস করে যে যুদ্ধ কার সাথে, আর কেনই বা যুদ্ধ হবে? ব্রিন তখন উত্তর দেয় আলবেনিয়ার সাথে। এই সিনে স্ট্যানলির মুখটা ছিল দেখার মতো। সে হেসে বলে আলবেনিয়া, ওরা আমাদের কি করেছে? তখন ব্রিন জানায় যে ওরা আমাদেরকে নিউক্লিয়ার বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এরপর আর কোনো ভনিতা না করে ব্রিন তাকে প্রেসিডেন্টের পুরো কথা জানিয়ে দেয় এবং সব কিছু খুলে বলে। সে বলে যে এই যুদ্ধটা হবে একটা অ্যাপিয়ারেন্স অফ এ ওয়ার, মানে স্রেফ একটা সাজানো নাটক, যেখানে থিম থাকবে, গান থাকবে আর ভিজুয়াল ফাইট থাকবে। এটা শুনে স্ট্যানলি আস্তে আস্তে ইন্টারেস্টিং পেতে শুরু করে, কারণ এই লোকটা একজন প্রডিউসার আর তার কাছে পুরো ব্যাপারটা একটা বিশাল বাজেটের মুভির প্রজেক্টের মতো শোনায়। স্ট্যানলি বলে যে যুদ্ধকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা চমৎকার ভিজুয়াল লাগবে, যেটা দিয়ে খুব সহজেই মানুষকে ইমোশনালি অ্যাটাচ করা যাবে। এরপর স্ট্যানলিকে রাজি করানো হলে তারা দুজনে মিলে কাজে লেগে পড়ে। ব্রিন আর স্ট্যানলি মিলে যুদ্ধ
যুদ্ধের একটা কাল্পনিক প্রেক্ষাপট তৈরি করে ফেলে। তারা ঠিক করে যে আলবেনিয়ার সন্ত্রাসীরা কানাডা সীমান্ত দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছে, আর এটাই হবে যুদ্ধের প্রধান ট্রাম্প কার্ড। এরপর দেখা যায় স্ট্যানলি তার পুরো টিমকে ডেকে পাঠিয়েছে, কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে মিউজিক ডিরেক্টর সবাইকে। উইনফ্রেড অবাক হয়ে দেখছে যে আস্ত একটা দেশের ভাগ্য এখন নির্ধারণ হচ্ছে একটা হলিউডের ড্রয়িং রুমে। আর তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো তাহলে বুঝতে পারবে যে হয়তো এভাবেই আমেরিকা এতদিন ধরে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে একের পর এক ন্যারেটিভ তৈরি করে আসছে। এই স্ট্যানলি কিন্তু প্রডিউসার হিসেবে এতটাই খুঁতখুঁতে যে সে প্রত্যেকটা সংলাপ আর দৃশ্য নিয়ে তর্ক শুরু করে দেয়। সে বলে যে এই যুদ্ধে একটা স্লোগান লাগবে, এছাড়াও লাগবে একটা থিম সং। মানে লোকটা একটা ফেক যুদ্ধকেও অস্কার লেভেলে নিয়ে যেতে চায়। ব্রিন আর স্ট্যানলি যখন স্টুডিওর দিকে রওনা হয় তখন আমরা বুঝতে পারি যে তারা কেবল একটা মিথ্যা তৈরি করছে না, বরং তারা আসলে কোটি কোটি মানুষকে বোকা বানাতে চলেছে। এরপর দেখা যায় ব্রিন আর স্ট্যানলি লস অ্যাঞ্জেলাসের সেই বিশাল স্টুডিওতে পৌঁছে গেছে, আর সেখানে এক সেকেন্ডও সময় নষ্ট করার উপায় নেই। এরপর শুরু হয়ে যায় তাদের যুদ্ধ তৈরির কাজ। একবার ভেবে দেখো, এখানে কোনো সত্যিকারের আগুন নেই, কোনো আলবেনিয়ান নেই, যেটা আছে তা হচ্ছে শুধু বিশাল ব্লু স্কিন, আর সেখানেই তৈরি হচ্ছে পুরো যুদ্ধের দৃশ্য। স্ট্যানলি তার টিমের স্পেশাল ইফেক্টস এক্সপার্টদের বলে যে একটা গ্রাম্য রাস্তা আর যুদ্ধের পরিবেশ তৈরি করে দিতে। এদিকে শুটিং এর জন্য একজন মডেলকে ব্লু স্ক্রিনের সামনে দাঁড় করানো হয়। স্ট্যানলি মেয়েটাকে বুঝিয়ে দেয় যে তার চরিত্রটা কি আর ঠিক তাকে কি করতে হবে। সে মেয়েটাকে বলে, তুমি আলবেনিয়া গ্রামের একটা মেয়ে, তোমার পিছনে ধোঁয়া উঠবে, দাও দাও করে আগুন জ্বলবে, আর এখানে দেখা যাবে সন্ত্রাসীরা তোমার গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, তুমি প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে থাকবে। আর এই ভিডিওটাকে আরো ইমোশনাল করার জন্য স্ট্যানলি মেয়ের হাতে একটা টেস্টিটোস চিপসের প্যাকেট ধরিয়ে দেয়। এরপর সে বলে, তুমি এই প্যাকেটটা এমনভাবে বুকের সাথে চেপে ধরবে যেন এটা তোমার পোষা বেড়াল। মানে চিন্তা করো, ইমোশনাল হুক কাকে বলে। যাই হোক, শুটিং শেষ হওয়ার পর শুরু হয় এডিটিং এর আসল ম্যাজিক। কম্পিউটারের মাধ্যমে মেয়েটার হাতে সেই চিপসের প্যাকেটের জায়গায় বসিয়ে দেওয়া হয় একটা সাদা রঙের ফুটফুটে বেড়াল। স্ট্যানলি এডিটরকে বলে যে বিড়ালটাকে আরো পরিষ্কার করো আর ওর চোখে একটা ভয় ভাব ফুটিয়ে তোলো। এরপর ব্যাকগ্রাউন্ডে একে একে জুড়ে দেওয়া হয় ভাঙাচোরা বাড়ি, দাও দাও করে জ্বলতে থাকা আগুন আর ধোয়ার কুণ্ডলি। স্ট্যানলি এমনকি ভিডিওর কোয়ালিটিও ইচ্ছে করে কমিয়ে দিতে বলে, যাতে দেখলে মনে হয় এটা কোনো সাংবাদিক সরাসরি যুদ্ধের ময়দান থেকে হিডেন ক্যামেরায় রেকর্ড করেছে। তার মানে বুঝতে পারছো, প্রতিটা ডিটেলস এত সূক্ষ্মভাবে প্ল্যান করা যে কারো পক্ষে ধরা সম্ভব না। এদিকে উইনফ্রেড তখন পাশে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখছে আর অবাক হচ্ছে। সে জানতে চায় যে এটা কি সত্যিই কাজ করবে। স্ট্যানলি তার উত্তরে বলে যে মানুষ যা টিভিতে দেখে তাই বিশ্বাস করে, আর মিডিয়ার কাজটাই হলো যে যখন যেটা পায় সেটা নিয়ে মাতামাতি করা। তো এই জায়গাতে তোমরা যদি এখনো সিনারি ক্যাপস বিডিকে সাবস্ক্রাইব করে না থাকো, এক্ষুনি করে ফেলো, আর সেই সাথে বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কেননা এরকম ধুমধুমার মুভির এক্সপ্লেন নিয়মিতই এই চ্যানেলে এক্সপ্লেন করা হয়। এবার চলো দেখি ব্রিন এই ভিডিওটা দিয়ে কি করে। এরপর দেখা যায় ভিডিওর কাজ কমপ্লিট হওয়ার পরপরই ব্রিন মিডিয়াতে খবর ছড়িয়ে দিচ্ছে। সে বলে আলবেনিয়ার বিদ্রোহীরা আমেরিকানদের উপরে হামলার প্রস্তুতি নিচ্ছে। সে ভিডিওটাকে এমনভাবে মিডিয়ায় লিক করে যেন এটা কোনো এক সাহসী সাংবাদিকের পাঠানো বিশেষ ফুটেজ। মনে আছে সেই হুক দৃশ্যটা, সেই অসহায় মেয়ে, সেই বেড়াল, সেই জ্বলন্ত গ্রাম? এটাই এখন টিভি ব্রেকিং নিউজে চলছে, আর পুরো আমেরিকা শিউরে উঠছে। কেউ ধরতেও পারছে না যে এটা আসলে হলিউডের এসি রুমে বানানো একটা ভিডিও। তোমাদের কি মনে হয় শুধু মুভিতে এরকম হয়? একটু ভেবে দেখো, ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগের কথা, সেখানেও পুরো বিশ্বকে একটা মিথ্যার যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছিল। এছাড়াও চাঁদে মানুষের ল্যান্ডিং নিয়েও এরকম থিওরির অভাব নেই। আর এই সব কাজ করার জন্য আমেরিকা সবসময় বেস্ট ভার্সন দিতে পারে। কিন্তু কনরাড বিন যখন তার এই যুদ্ধের জাল বেছাতে ব্যস্ত, ঠিক তখনই সিআইএ এজেন্টরা বুঝতে পারে যে কিছু একটা গোলমাল আছে। একদিন ব্রিন আর উইনফ্রেড যখন গাড়ি দিয়ে যাচ্ছিল, তখন সিআইএ তাদের রাস্তা আটকে দেয়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে সিআইএ এজেন্ট ইয়াং ব্রিনকে পরিষ্কারভাবে বলে যে তারা স্যাটেলাইট পর্যবেক্ষণ করে জানতে পেরেছে যে এই মুহূর্তে আলবেনিয়ায় কোনো যুদ্ধ হচ্ছে না, এমনকি যুদ্ধের কোনো ইন্টেলিজেন্স রিপোর্টও তাদের কাছে নেই। তবে এখানেই ব্রিন তার আসল চেহারা বের করে।
এই লোক ভয় পাওয়া তো দূরের কথা, সে উল্টো সিআইএ এজেন্টকে চার্জ করে বসে। সে বলে যে আপনারা কি জানেন না যে আলবেনিয়ার সন্ত্রাসীরা একটা সুটকেস নিউক্লিয়ার বোমা নিয়ে আমাদের সীমান্তে ঢুকে পড়েছে। যদি আপনারা এই যুদ্ধের কথা অস্বীকার করেন তবে কাল যদি দেশে কোনো বড় বিস্ফোরণ ঘটে তাহলে এর দায় কি সিআইএ নেবে? সে আরো ভয় দেখিয়ে বলে যে যুদ্ধ না থাকলে সিআইএর বাজেট কমিয়ে দেওয়া হবে। মানে কি আর বলবো, ব্রিন এমন ভাবে কথাগুলো বলে যে সিআইএ এজেন্ট নিজেই দ্বিধায় পড়ে যায় এবং শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেয়। একটা লোক সিআইএ কে উল্টো ভয় দেখিয়ে বের হয়ে আসছে, আর এটাই বলে দিচ্ছে যে ব্রিন কতটা ভয়ঙ্কর ম্যানিপুলেটর। এদিকে স্ট্যানলি ভালো করেই জানে যে একটা প্রোপাগান্ডা বাস্তবায়নের জন্য শুধু ছবি যথেষ্ট না, প্রয়োজন পড়ে মানুষের মনে গভীর নাড়া দেওয়ার মতন মিউজিক। কারণ প্রত্যেকটা যুদ্ধে একটা থিম সং থাকে যেটা সেই দেশের মানুষকে দেশপ্রেমের আবেগে উজ্জীবিত করে। তাই সে এই যুদ্ধটাকে আরো বাস্তবে রূপ দেওয়ার জন্য নিয়ে আসে জনি ডিন নামের একজন মিউজিশিয়ানকে। স্ট্যানলি চায় এমন একটা গান যেটা শুনলে মানুষের মনে হবে এটা বহু পুরানো কোনো দেশপ্রেমের গান যেটা এখন আবারও ফিরে এসেছে। এরপর তারা স্টুডিওতে দ্য আমেরিকান ড্রিম নামের একটা গান রেকর্ড করে। তবে এই স্ট্যানলি কিন্তু কোনো সাধারণ প্রডিউসার না, সে চায় গানটাকে ঐতিহাসিকভাবে রূপ দিতে। তাই এই গানটাকে ডিজিটালি রেকর্ড না করে একটা পুরাতন অ্যাসিস্টেড ডিস্কে রেকর্ড করা হয়, কারণ এতে গানে এক ধরনের পুরাতন আমলের ভাইব আসবে যেটা মানুষকে নস্টালজিক করে তুলবে। এরপর তারা এটাও ছড়ায় যে এই গানটা লাইব্রেরি অফ কংগ্রেসের পুরানো আর্কাইভ থেকে খুঁজে পাওয়া গেছে। ভাইরে ভাই, এই বুদ্ধিটা একবার ভেবে দেখো, একটা গান যেটা গতকাল রেকর্ড হয়েছে সেটাকে এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যেন এটা কয়েক দশক আগের। টিভিতে যখন এই গানটা বাজানো শুরু হয় তখন আমেরিকানরা সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করে যে আলবেনিয়ার সাথে তাদের লড়াইটা অনেক পুরাতন এবং ন্যায়সঙ্গত। এরপর ব্রিন মিডিয়াতে আরও একটা প্রপাগান্ডা ছড়ায়, আলবেনিয়ার মুসলিম সন্ত্রাসীরা দেশের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। মানুষ যখন দেখে যে সিআইএও এই ব্যাপারে চুপচাপ আর টিভিতে যুদ্ধের গান বাজছে তখন তাদের মনে আর কোনো সন্দেহ থাকে না। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে পুরো দেশ এখন আলবেনিয়া আতঙ্কে কাঁপছে, আর প্রেসিডেন্টের সেই স্ক্যান্ডেলের খবরটা পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে। তো আশা করি তোমাদের আর নতুন করে কিছু বলতে হবে না, তোমরা অ্যাপস্টিন ফাইল আর বর্তমানের ইরানের পরিস্থিতির দিকে তাকালেই অনেক কিছু বুঝতে পারবে। অ্যাপস্টিন ফাইলে তথাকথিত সুশীলদের মুখোশ খুলে দিতে সামনে চলে আসে ইরান ইসরায়েল যুদ্ধ, যেটা অনেকের কাছে মনে হচ্ছে এটা কোনো কাকতালীয় বিষয় নয়। এই মুভিটা দেখলে তুমি বুঝবে কিভাবে আমাদের আসলে দিনের পর দিন বোকা বানানো হয়। এখন সবকিছু যখন তাদের পরিকল্পনা মাফিক সুন্দরভাবে চলছে ঠিক তখনই সিআইএ তাদের পরিকল্পনায় এক বিশাল বাধা হয়ে দাঁড়ায়। সিআইএ মিডিয়াতে পরিষ্কার বলে দেয় যে আলবেনিয়াতে আসলেই কোনো যুদ্ধ হচ্ছে না। ব্রেকিং নিউজে বড় বড় অক্ষরে উঠতে শুরু করে আলবেনিয়ার সংঘাত শেষ। এমনকি প্রেসিডেন্টের বিরোধী প্রার্থী সেনেটর নীল টিভিতে এসে ব্যঙ্গ করে বলে যে আলবেনিয়াতে কোনো যুদ্ধই ছিল না, এটা ছিল স্রেফ একটা নির্বাচনী ভাওতাবাজি। প্রেসিডেন্ট আমেরিকার জনগণকে বোকা বানাচ্ছে। কিন্তু টিভিতে এই খবর শোনার পর স্ট্যানলির রিয়াকশনটা ছিল দেখার মতো। এই সিনে তার মুখে যে আত্মবিশ্বাস ফুটে ওঠে সেটা রীতিমতো গায়ে কাটা দেয়। সে বলে, যুদ্ধ শেষ হয়েছে, এই যুদ্ধ আমি শুরু করেছি, আর যতক্ষণ পর্যন্ত আমি শেষ না করছি ততক্ষণ পর্যন্ত এটা শেষ হবে না। তার মানে এই সিদ্ধান্তটাই এখন পুরো খেলা বদলে দিতে যাচ্ছে। স্ট্যানলি বুঝতে পারে যে যদি যুদ্ধটা না থাকে তবে মানুষের ইমোশন ধরে রাখার জন্য একটা হিরো দরকার। স্ট্যানলি আর ব্রিন মিলে তৎক্ষণাৎ একটা চিত্রনাট্য সাজিয়ে ফেলে। তারা মিডিয়াতে প্রচার করে যে যুদ্ধ হয়তো শেষ হয়েছে, কিন্তু আমেরিকার একজন সাহসী যোদ্ধা এখনো শত্রুদের হাতে জিম্মি আছে। তারা এই বীরের নাম দেয় সার্জেন্ট উইলিয়াম শুম্যান, আর তার কোড নাম দেওয়া হয় ওল্ড শু। কারণ স্ট্যানলি চায় সাধারণ মানুষের মনে একটা পুরাতন, পরিচিত আর গভীরভাবে ইমোশনাল একটা ইমেজ তৈরি করতে। পুরানো জুতো মানে সাধারণ মানুষ, ঘরের ছেলে, তোমার আমার মতোই কেউ একজন। এরপর স্ট্যানলি আবারও তার মিউজিক টিমকে ডাকে। এবার তাদের এমন একটা গান বানাতে বলা হয় যেটা শুনলে মানুষের মনে হবে এটা বহু বছর আগের কোনো বিখ্যাত গান। তারা স্টুডিওতে গুড ওল্ড শু নামের একটা গান রেকর্ড করে, আর আগের বারের মতোই স্ট্যানলির নতুন রেকর্ড করা গানটাকে পুরাতন সাউন্ড ইফেক্ট দিয়ে এমনভাবে সাজায় যেন মনে হয় এটা 1930-এর দশকের কোনো গানের রেকর্ড। গানটা শুনলে এমন একটা করুণ ভাইব আসে যেন সত্যি কোনো হারিয়ে যাওয়া সৈনিকের জন্য বহু বছর আগে এটা কেউ গেয়ে গেছে।
ব্রিন এই গানটা রেডিও স্টেশনগুলোতে এমনভাবে ছড়িয়ে দেয় যেন এটা একটা হারিয়ে যাওয়া সম্পদ। গানটা বাজানো শুরু হতে স্ট্যানলি তার পরবর্তী মাস্টার স্ট্রোক খেলে। সে প্রচার করে যে শুম্যানের প্রতি সম্মান রেখে দেশবাসী যেন তাদের পুরাতন জুতো বা ওল্ড শুগুলো গাছের ডালে আর ইলেকট্রিক তারে ঝুলিয়ে রাখে। মানে কি আর বলবো, টিভিতে এই খবর প্রচার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় পুরো আমেরিকার লোকজন রাস্তায় রাস্তায় নেমে এসেছে। তারা তাদের পুরাতন জুতোগুলো ইলেকট্রিক তারে ঝুলিয়ে দিচ্ছে। মানুষ শুম্যানকে চেনে না, তাকে কোনোদিন দেখেও নি, এমনকি সে অদৌ আছে কিনা তাও তারা জানে না, কিন্তু তারা এই ওল্ড শু গানের তালে তালে এক কাল্পনিক বীরের জন্য জুতো ঝোলাতে শুরু করেছে। এই সিন দেখে আমি যে কি বলবো তা বুঝে উঠতে পারছি না, কারণ এটা শুধু একটা মুভি না, এটা দেখায় যে মিডিয়া আর মিউজিক মিলে কিভাবে কোটি কোটি মানুষকে একটা অদৃশ্য সুতোয় বেঁধে ফেলতে পারে। যাই হোক, পুরো আমেরিকা যখন ওল্ড শু বা সার্জেন্ট শুম্যানের শোকে কাঁদতো, ঠিক তখনই স্ট্যানলি আর ব্রিন তাদের এই কাল্পনিক নাটককে আরও এক ধাপ উপরে নিয়ে যাওয়ার প্ল্যান করে। স্ট্যানলি বুঝতে পারে যে শুধু গান আর জুতো ঝোলানো দিয়ে মানুষের আবেগ বেশিক্ষণ ধরে রাখা যাবে না, তাই তাদের চোখের সামনে দরকার আরও কিছু প্রমাণ। স্ট্যানলি তার স্পেশাল ইফেক্টস টিমকে ডেকে আনে আর একটা নতুন বুদ্ধি বের করে। সে বলে যে আমাদের দেখাতে হবে শুম্যান শত্রু শিবিরে বন্দি থাকা অবস্থায় আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। সে একটা ঝাপসা ভিডিও ফুটেজ তৈরি করেছে যেখানে দেখা যায় একটা পুরনো উলের সোয়েটার, যা থেকে কিছু সুতো অদ্ভুতভাবে বের হয়ে আছে। স্ট্যানলি মিডিয়াতে এটা প্রচার করে যে এটা সাধারণ কোনো সোয়েটার না, শুম্যান শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য তার সোয়েটারের সুতো দিয়ে মোর্স কোড তৈরি করেছে। আর সেই কোড উদ্ধার করে স্ট্যানলি দাবি করে যে শুম্যান তার মাকে একটা মেসেজ করেছে। সে বলেছে, মম তুমি ভয় পেও না, আমি ফিরে আসব। একবার ভেবে দেখো, একটা ছেঁড়া সোয়েটারের সুতোকে মোর্স কোড বানিয়ে পুরো একটা জাতিকে বলদ বানানো হচ্ছে। তুমি হলে কি এটা বিশ্বাস করতে? জানি তুমিও বিশ্বাস করতে, কেননা আমাদের আশেপাশের মিডিয়ারা ঠিক এভাবেই কাজ করে। টিভিতে এই খবর দেখার পর মানুষের মনে শুম্যানের জন্য ভালোবাসা আরো গভীর হয়ে যায়। এই কাল্পনিক সৈনিকটা এখন তাদের কাছে একজন আসল হিরো। কিন্তু ব্রিন জানে যে একটা সময় শুম্যানকে সশরীরে সামনে আনতেই হবে, নাহলে মানুষ প্রশ্ন করতে শুরু করবে। তাই সে মিলিটারি ডাটাবেস চেক করে উইলিয়াম শুম্যান নামের একজনকে খুঁজে পায়। কিন্তু তার ফাইল খোলার পর ব্রিন আর উইনফ্রন্ডের মুখের রং বদলে যায়। তারা যাকে ন্যাশনাল হিরো বানিয়েছে সে আসলে কোনো বীর না। মিলিটারি রেকর্ড অনুযায়ী সে একজন ভয়ঙ্কর অপরাধী এবং সেকশন 8 অর্থাৎ মানসিক ভারসাম্যহীন সৈন্য। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ধর্ষণেরও রেকর্ড আছে, আর যার কারণে তাকে একটা সামরিক কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ধরতে পারছো ব্যাপারটা? তার একটা পুরো জাতিকে একজন ধর্ষক আর মানসিক রোগীর জন্য কাঁদিয়ে ছেড়েছে। এটা দেখে উইনফ্রেড ভয়ে চিৎকার করে বলে যে আমরা একজন ধর্ষককে হিরো বানালাম, এটা জানাজানি হলে আমাদের ফাঁসি হয়ে যাবে। তখন ব্রিন ঠান্ডা মাথায় বলে যে আমাদের শুধু একটা মানুষ দরকার যাকে ইউনিফর্ম পরিয়ে টিভিতে দেখানো যায়। মানুষ তার রেকর্ড চেক করতে যাবে না। তোমরা কিন্তু এই কথাটা মনে রেখো, কারণ পরে ঠিকই এই সিদ্ধান্তটা ভয়ানক রূপ নেবে। এরপর দেখা যায় ব্রিন, স্ট্যানলি আর উইনফ্রেড একটা ছোট্ট বিমানে করে সেই সামরিক কারাগারে পৌঁছে যাচ্ছে। শুম্যানকে যখন জেল থেকে বের করে আনা হয় তখন দেখা যায় সে প্রচন্ড উত্তেজিত এবং তাকে সামলানো প্রায় অসম্ভব। তার চোখে এমন একটা শূন্য আর অস্থির ভাব যেটা দেখলেই বোঝা যায় যে এই লোকটা স্বাভাবিক না। জেল কর্তৃপক্ষ তাকে শান্ত করার জন্য কড়া ডোজের ট্যাবলেট দেয়। এখন শুম্যানকে যখন স্ট্যানলিদের হাতে তুলে দেওয়া হয় সে তখনও নেশায় ডুবেছিল। এরপর তারা শুম্যানকে নিয়ে যখন সেই ছোট্ট বিমানে করে ওয়াশিংটনের দিকে রওনা হয় তখন আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায়। চারিপাশ ঘন মেঘে ঢেকে যায় আর শুরু হয় প্রচন্ড ঝড়। ঠিক সেই মুহূর্তে বিমানের ইঞ্জিন ড্যামেজ হয়ে গেলে এক ভয়ানক ঝাঁকুনির সাথে বিমানটা একটা চাষের জমিতে ক্র্যাশ ল্যান্ডিং করে। সৌভাগ্যবশত ব্রিন, স্ট্যানলি আর উইনফ্রোড এই যাত্রায় বেঁচে যায়, কিন্তু তারা এমন এক জায়গায় গিয়ে পড়ে যেখানে ফোন বা যোগাযোগের কোনো উপায় নেই। শুম্যান তখনও ট্যাবলেটের প্রভাবে ঝিমোচ্ছে, কিন্তু এই দুর্ঘটনার পর তার ভেতরে সেই ভয়ঙ্কর অপরাধী সত্তাটা আস্তে আস্তে জেগে উঠতে শুরু করে। এরপর তারা সেই বৃষ্টি আর কাদার মধ্যে সাহায্য খুঁজতে থাকে। ভাগ্যক্রমে তাদের দেখা মেলে এক বৃদ্ধ কৃষকের সাথে, যে তার পুরাতন ট্রাকে করে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু ব্রিন আর স্ট্যানলি মিথ্যে পরিচয় দিয়ে বলে যে তারা সরকারি কর্মকর্তা। সেই কৃষক দয়া করে তাদের নিজেদের বাড়িতে আশ্রয় দেয়, কিন্তু তারা জানে না যে শুম্যানকে সাথে রাখার মানে হলো একটা জীবন্ত টাইম বোম নিয়ে ঘোরা। এদিকে কৃষকের বাড়িতে যাওয়ার পর যেই না ট্যাবলেটের ঘোর কাটতে শুরু করে তখনই শুম্যানের ভিতরে সেই পশুটা জেগে ওঠে। মনে আছে ব্রিন বলেছিল
যে মানুষ তার রেকর্ড চেক করতে যাবে না। এখন সেই রেকর্ডই জ্যান্ত হয়ে সামনে চলে আসে। সুযোগ পেয়ে সুম্যান সেই কৃষকের স্ত্রীর উপরে চড়াও হয়। কৃষক নিজের স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসে এবং নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তার বন্দুক বের করে সুম্যানকে গুলি করে খতম করে দেয়, যার ফলে ব্রেন আর স্ট্যানলির চোখের সামনে তাদের ন্যাশনাল হিরো গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পুরো ঘর চুপ হয়ে যায়, কেউ কোনো কথাই বলতে পারে না। এটা দেখে উইনফ্রেড যখন কান্নাকাটি করে বলছে আমাদের হিরো মারা গেছে, এখন আমরা কি নিয়ে নির্বাচনে লড়াই করব, তখন স্ট্যানলি এমন এক কথা বলে যেটা শুনলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সে বলে যে একজন জীবিত বীরের চেয়ে একজন মৃত বীর আরো বেশি শক্তিশালী, কারণ মৃত মানুষ কোনো কথা বলে না, সে কোনো নতুন ঝামেলা তৈরি করে না, তাই তাকে নিয়ে যেমন ইচ্ছা তেমন নাটক সাজানো যায়। এই কথা শুনে স্ট্যানলি বুঝতে পারে যে জ্যান্ত সুম্যানকে নিয়ে যে রিস্ক ছিল, মৃত সুম্যানকে নিয়ে আর রিস্ক নেই। এখন তারা তাকে যেভাবে খুশি শহীদ হিসেবে প্রচার করতে পারবে। ভাই রে ভাই, একবার চিন্তা করো, এই লোকগুলোর কাছে মানুষের জীবন আর মৃত্যু দুটোই একটা প্রোডাকশনের অংশ। ব্রেন আর স্ট্যানলি তৎক্ষণাৎ সে এলাকা ছেড়ে যাওয়ার ব্যবস্থা করে। তাদের মাথায় এখন নতুন পরিকল্পনা, কিভাবে এই মৃত অপরাধীকে দেশের সেরা বীর হিসেবে রাজকীয় বিদায় জানানো যায়। এরপর দেখা যায় ব্রেন আর স্ট্যানলি দ্রুত ওয়াশিংটনে ফিরে আসে এবং মিডিয়াতে খবর ছড়িয়ে দেয় যে বীর সার্জেন্ট উইলিয়াম সুম্যানকে আলবেনিয়ান বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করে আনার সময় শারীরিক অসুস্থতার কারণে মাঝ আকাশে তার মৃত্যুবরণ হয়। এই খবরটা প্রচার হওয়া মাত্রই পুরো আমেরিকা শোকে ভেঙে পড়ে। যেই অপরাধীকে ব্রেন আর স্ট্যানলি জেল থেকে টেনে এনেছিল, সে এখন পুরো জাতির কাছে এক অমর শহীদ। এই স্ট্যানলি কিন্তু শেষ বিদায় অনুষ্ঠানকেও একটা বড় বাজেটের মুভির ক্লাইম্যাক্সের মতন সাজিয়ে ফেলে। সে নির্দেশ দেয় যে সুম্যানের কফিনটা যখন প্লেন থেকে নামানো হবে, তখন সে যেন পূর্ণ সামরিক সম্মান পায়। টিভিতে লাইভ সম্প্রচার হচ্ছে, একটা জাতীয় পতাকায় জড়ানো কফিন বিমান থেকে নামছে, আর পিছনে করুণ সুরে সেই ওল্ড শু গানটা বাজছে। প্রেসিডেন্ট নিজেও এই শোকের নাটকে বড় ভূমিকা পালন করে। সে নিজে এয়ারপোর্টে গিয়ে সুম্যানের কফিনের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে শ্রদ্ধা জানায়। এই দৃশ্যটা যখন টিভিতে প্রচার হয়, তখন সাধারণ মানুষের মনে প্রেসিডেন্টের প্রতি অগাধ শ্রদ্ধা তৈরি হয়। তারা ভাবতে শুরু করে যে তাদের প্রেসিডেন্ট কত ভালো মানুষ, না হলে একজন সাধারণ সৈনিকের জন্য সেই এয়ারপোর্টে ছুটে গেছে। অথচ কেউই জানে না যে ওই কফিনে আসলে আছে একজন মহাধর্ষক। এদিকে স্ট্যানলি আর ব্রেন দূর থেকেই পুরো ঘটনা দেখছে। স্ট্যানলির চোখে তখন এক ধরনের উন্মাদনা আর গর্বের ঝিলিক। সে ব্রেনকে বলে যে এটা তার জীবনের সেরা প্রোডাকশন, সে একজন অপরাধীকে দিয়েও পুরো দেশকে কাঁদাতে পেরেছে। এই স্ট্যানলি কিন্তু এতটাই মগ্ন ছিল যে সে ভুলেই গেছে এটা কোনো মুভির শুটিং না, বরং এটা মানুষের দেশের ইমোশন নিয়ে ভয়ঙ্কর এক প্রতারণার খেলা। একবার ভেবে দেখো, পুরো আমেরিকা যখন সেই কফিনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, তখন কেউই বুঝতে পারছে না যে ভেতরে থাকা লোকটা আসলে কে ছিল। ব্রেন আর স্ট্যানলি সফলভাবে একজন ভয়ঙ্কর অপরাধীকে মিথ্যার চাদরে মুড়িয়ে ন্যাশনাল হিরো বানিয়ে দিয়েছে। তোমাদের কি মনে হয় বাস্তবে এমন কোনো কাহিনী ঘটে? কমেন্টসে দ্রুত জানিয়ে দিও। যাই হোক, কনরাড ব্রেন আর স্ট্যানলির তৈরি করা সেই মিথ্যা শেষ পর্যন্ত পুরোপুরি সফল হয়। মাত্র 11 দিন আগে যেই প্রেসিডেন্টের ক্যারিয়ার একটা সেক্স স্ক্যান্ডালের কারণে ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই প্রেসিডেন্ট এখন বিপুল ভোটে জয়ী হতে যাচ্ছে। টিভিতে নিউজ অ্যানালাইসিস্টরা বারবার বলছে যে প্রেসিডেন্টের এই জয়ের পিছনে রয়েছে তার অসামান্য নেতৃত্ব এবং যুদ্ধের কঠিন সময়ে নেওয়া সাহসী সব সিদ্ধান্ত। কিন্তু ঠিক এখানে খেলাটা তার সবচেয়ে বড় মোড় নেয়। স্ট্যানলি যখন দেখে যে তার তৈরি করা চিত্রনাট্য, পরিচালনা আর প্রোডাকশনের পুরো কৃতিত্ব একা প্রেসিডেন্ট নিয়ে যাচ্ছে, তখন তার ভিতরে প্রচন্ড ইগো কাজ করতে থাকে। সে ব্রেনকে বলে যে সে তার জীবনে অনেক বড় বড় মুভি করেছে, কিন্তু এটাই ছিল তার জীবনের সেরা কাজ, এটা একটা মাস্টারপিস। অথচ পৃথিবীর কেউই জানতে পারলো না যে সবকিছুর পিছনে আমি রয়েছি। এই অসম্ভবকে সে সম্ভব করেছে। মোট কথা, আমেরিকার প্রেসিডেন্টকে সে নির্বাচিত করেছে। তখন ব্রেন তাকে শান্ত করে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে এই কাজে সে প্রচুর টাকা পেয়েছে, তার ব্যাংক ব্যালেন্স ভরে গেছে, এমনকি সে চাইলে আরো টাকা পাবে। কিন্তু স্ট্যানলি জানায় যে সবকিছু টাকা দিয়ে হয় না। সে আরো হুমকি দিয়ে বলে যে তাকে ক্রেডিট না দিলে সে মিডিয়ার সামনে সব ফাঁস করে দেবে। সে চায় মানুষ দেখুক সত্যর চেয়ে তার তৈরি করা ন্যারেটিভ কত বেশি শক্তিশালী ছিল। তখন ব্রেন স্ট্যানলির চোখের দিকে তাকায়। তার চোখে কোনো রাগ নেই, কোনো আবেগও নেই, শুধু আছে একটা ঠান্ডা হিসাব। সে বুঝতে পারে যে এই মানুষটাকে ভয় দেখিয়ে বা বুঝিয়ে আর থামানো সম্ভব না।
স্ট্যানলি একজন প্রডিউসার হিসেবে তার কাজের স্বীকৃতি চায়, কিন্তু রাজনীতির নোংরা খেলায় একজন শিল্পীর ইগোর চেয়ে ক্ষমতার নিরাপত্তা অনেক বেশি জরুরি। ব্রেন শেষবারের মতন তাকে সতর্ক করে বলে যে এটা কোনো মুভির শুটিং না, এটা ছিল রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। কিন্তু স্ট্যানলি তার সিদ্ধান্তে একদম অনড় থাকে। এটা দেখে ব্রিন তখন আর তাকে কিছু বলে না, সে চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার আগেই সেখানকার সিকিউরিটি গার্ডদের দিকে সে একটা লুক দেয়, আর তার সেই তাকানোর মধ্যেই ছিল সব অর্ডার, যার ফলে কিছুক্ষণের মধ্যেই স্ট্যানলির পাশে একটা গাড়ি চলে আসে এবং তাকে ভিতরে টেনে নিয়ে যাওয়া হয়। মুভির শেষ দৃশ্যে আমরা টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখতে পাই। সেখানে বলা হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক স্ট্যানলি মর্স আজ বিকালে মাত্র 57 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর এখানে আমরা বুঝতে পারি যে এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। যে লোকটা পুরো আমেরিকাকে নাচিয়েছে সেই লোকটাকে চিরতরে চুপ করিয়ে দেওয়া হয়েছে, যাতে এই সিক্রেট কখনো হোয়াইট হাউসের বাইরে না আসে। কিন্তু একবার চিন্তা করো, স্ট্যানলি শুধু স্বীকৃতি চেয়েছিল, কিন্তু বিনিময়ে তাকে নিজের জীবন দিতে হলো। আর এটাই হলো পলিটিক্স, যেখানে আবেগের চেয়ে ক্ষমতার প্রভাব অনেক বেশি। ঠিক একই সময়ে টিভিতে অন্য একটা খবরে জানানো হচ্ছে যে আলবেনিয়ার বিদ্রোহীরা শান্তি চুক্তি করতে রাজি হয়েছে এবং প্রেসিডেন্ট এক বিশাল কূটনৈতিক বিজয় অর্জন করেছে। মুভিটার নাম কেন ওয়াগ দ্য ডগ দেওয়া হলো তার উত্তরটা এই শেষ দৃশ্যে পরিষ্কার হয়ে যায়। সাধারণত একটা বুদ্ধিমান কুকুর তার লেজ নাড়ায়, কিন্তু যদি লেজটায় কুকুরের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠে তবে সেই লেজটা উল্টো কুকুরকে নাচাতে শুরু করে। এখানে কুকুর হলো সাধারণ জনগণ আর মিডিয়া, আর লেজ হলো কনরাড ব্রিনের মতন মানুষেরা, যারা পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে। টিভি স্ক্রিনে তখনও সেই শান্তি চুক্তির খবর চলছে। নিউজ অ্যাঙ্কার হাসি মুখে প্রেসিডেন্টের কূটনৈতিক সফলতার কথা বলে যাচ্ছে, আর পুরো ঘর নিশ্চুপ হয়ে রয়েছে। ঠিক এমনই এক সিনের মধ্যে দিয়ে এই বাস্তবধর্মী মুভিটাও এখানে শেষ হয়। তো যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।